উৎসব মুখর পরিবেশে জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ, কাল থেকে প্রচারণা। ভোটের পরিবেশ নিয়ে বিএনপির সন্তোষ, ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ জামাত এনসিপির। উৎসব মুখর পরিবেশে একটি নির্বাচন হবে, জনগণকে সাথে নিয়ে ইনশাআল্লাহ একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারি। নির্বাচনের পরিবেশ খুবই ভালো, খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। কোনো মনিটরিং নাই, শোকজ নাই, তত্ত্বাবধান নাই। এখন পর্যন্ত কিন্তু আমরা নিরপেক্ষতা দেখছি না। জনতা এখনো হেলে যায়নি। গণভোট, পোস্টাল ব্যালট যুক্ত হওয়ায় এবার ভোট গণনায় দেরি হতে পারে। সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকের পর প্রেস সচিব। শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডামও হচ্ছে। দুইটা ভোট কাউন্টই একসাথে চলবে, সাথে আছে পোস্টাল ব্যালট। সেক্ষেত্রে কিছু ডিলে হতে পারে। কিছুক্ষণ পর সিলেটে যাচ্ছেন তারেক রহমান। কাল যোগ দেবেন নির্বাচনী জনসভায়। বাবা মায়ের ইতিবাচক ভাবমূর্তির প্রভাব পড়বে ভোটের মাঠে, মত বিশ্লেষকের। কাল মিরপুরে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন জামাত আমির। 23 জানুয়ারি যাচ্ছেন উত্তরাঞ্চল সফরে। নির্বাচন ওলটপালটের চেষ্টা হলে না মানার হুঁশিয়ারি। 29তম বিসিএসে ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় 6 জনের নিয়োগ। কর্মরত উপসচিব এসপি পদে 16 বছর পর ধরা পড়ল অনিয়ম। 21 জনের বিরুদ্ধে দুদকের মামলা। রাষ্ট্রীয় মালিকানাধীন দুটি রেখে বাকি সব ব্যাংক একীকরণের প্রস্তাব গভর্নরের। বললেন 10 থেকে 15টি ব্যাংকই যথেষ্ট। মার্চে খেলাপি ঋণের পরিমাণ কমে 25% নামার আশা। এবং আইসিসি সভায় ভোটাভুটিতে হেরে গেল বাংলাদেশ। ভারতে না গেলে টাইগারদের পরিবর্তে স্কটল্যান্ড খেলবে বিশ্বকাপে। সিদ্ধান্ত পরিবর্তনে একদিন সময় পেল বিসিবি। রাত পোহালেই শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচনের প্রচারণা। প্রতীক বরাদ্দ পেয়েই পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন বিভিন্ন আসনের প্রার্থীরা। বিএনপি সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ জানালেও আপত্তি জানিয়েছেন জামাত ও এনসিপি প্রার্থীরা। এদিকে রিটার্নিং কর্মকর্তার আশা, প্রার্থীরা সবাই আচরণবিধি মেনে চলবেন। সারা দেশে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এখন নির্বাচনী প্রচারণা শুরুর অপেক্ষা। প্রতীক পেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন প্রার্থী সমর্থকরা। বুধবার সকালে বগুড়া 6 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। পরে জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাহ জানান, ভোটে নিরঙ্কুশ জয়লাভ করবে বিএনপি। এলাকা ভিত্তিক হুমকি পাওয়ার অভিযোগ করেন বগুড়া 4 আসনে জামায়াতের প্রার্থী। বিজয় আমাদের ইনশাল্লাহ সুনিশ্চিত। বগুড়ার জনগণ, কারণ এটি শহীদ জিয়া রহমানের মাটি, এটি তারেক রহমানের মাটি। বাহিনীকে ভোট দিতে পারবে না, তোমার ঘর থেকে বের হতে পারবে না, কিন্তু জনগণ সবকিছু উপেক্ষা করে দাঁড়িপাল্লার পক্ষে ঝুঁকছে। খুলনায় নির্বাচনী পরিবেশ নিয়ে অসন্তোষ জানান বিএনপি ও জামায়াত প্রার্থী। কিছু জায়গায় পুলিশ দাঁড়িয়ে থাকে, কিন্তু পুলিশের মুভমেন্টটা আরো বেশি হওয়া দরকার, বিশেষ করে যৌথ বাহিনীর মুভমেন্টটা। কোনো মনিটরিং নাই, শোকজ নাই, তত্ত্বাবধান নাই। ইট মিন্স যে লেভেল প্লেইং ফিল্ড প্রতিপালিত হচ্ছে না। দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পেয়ে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী 1 আসনের প্রার্থী মুজিবুর রহমান বলেন, একটি বিশেষ দলের প্রতি প্রশাসন ও মিডিয়ার সমর্থনের কারণে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হচ্ছে না। তবে রাজশাহী 2-এ ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, এবারের নির্বাচন হবে উৎসব মুখর। বিশেষ দলের প্রতি প্রশাসন সহ অন্যান্য মিডিয়া এমনভাবে বেঁকে বসেছে, এইটা লেভেল প্লেইং ফিল্ড কোনো আলামত আমরা মনে করতে পারছি না। রাশিয়ার নির্বাচনের পরিবেশ খুবই ভালো, খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং একে অপরকে স্বতঃস্ফূর্ত। আগামীকাল থেকে মাঠে নির্বাচনী কর্মকাণ্ডের নাম। চট্টগ্রামে 16টি সংসদীয় আসনে 111 প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে পছন্দের প্রতীক হাঁস পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। ছোট ছোট বাচ্চারা চিৎকার করতে থাকে, আমাদের হাঁস মার্কা, আমাদের হাঁস মার্কা। সো এই মার্কাটা আমার ভোটারদের মার্কা, এটা আমার মার্কা না। নির্বাচিত হলে মাদক নির্মূল ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দেন নেত্রকোনা 1 আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। আমাদের প্রত্যেকের দায়িত্ব এই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা এবং গণতান্ত্রিক কালচার যেটা বাংলাদেশে ছিল
সেই কালচারটাকে আবার সুপ্রতিষ্ঠিত করা। জনগণের সেবক হিসেবে পাশে থাকার কথা বলেন ফরিদপুর ৪ আসনে বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম বাবুল। ভোটকে আমরা আমানত হিসেবে গ্রহণ করব এবং সুযোগ পাবো সেই সুযোগে আপনাদের সেবক হিসেবে, খাদেম হিসেবে আপনাদের পাশে থাকবো। পঞ্চগড় ১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পেয়েছেন শাপলাকলি প্রতীক। রংপুর ৪ আসনে একই মার্কা পেয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আমরা দীর্ঘ সময় ধরে যে উন্নয়ন বৈষম্যের শিকার হয়ে এসেছি, সেখান থেকে উত্তরণের জন্যই শাপলাকলি মার্কা আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। বৃহস্পতিবার থেকে প্রার্থীরা তাদের দলীয় প্রতীক নিয়ে প্রচার ও গণসংযোগ করবেন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। গণভোট, পোস্টাল ব্যালট যুক্ত হয় এবার ভোট গণনায় দেরি হতে পারে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকের পর একথা জানান প্রেস সচিব। গুজবের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জাতীয় নির্বাচন এবং গণভোট সামনে রেখে বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সরকারের উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে নির্বাচন কমিশন সহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ সময় 2026 সালের নির্বাচন যেন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করতে পারে সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এদিন বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গণভোট এবং পোস্টাল ভোটের কারণে ভোট গণনায় দেরি হতে পারে বলে ইসির তরফ থেকে জানানো হয়েছে বলে জানান প্রেস সচিব। শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডামও হচ্ছে। দুইটা ভোট কাউন্টই একসাথে চলবে, তারপরে সাথে আছে পোস্টাল ব্যালট। তো এই জন্য কিছু ক্ষেত্রে ভোট গণনার একটু দেরি হতে পারে। ভোটের দিন পুলিশের কাছে 25,500 বডি অন ক্যামেরা থাকবে এবং বডি ক্যামেরার ফুটেজ দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রেস সচিব। ইলেকশনের দিন এইটা বডি অন ক্যামেরায় ভোট পার্টি ফার্স্ট টাইম এটা দেওয়া হচ্ছে এবং এটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবে। পুলিশের যারা সদস্য যারা এটা ক্যারি করবেন তারা পুরো কেন্দ্রের আশেপাশে সবগুলো ফটোই তার কাছে থাকবে। যদি ওইখানে কোনো ট্রাবল দেখা দেয়, সুরক্ষা অ্যাপের সাথে এটা সংযুক্ত হবে। সেন্ট্রাল লেভেল থেকে খুব দ্রুত কুইক রেসপন্স করা যাবে। আসন্ন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে 1 লাখ সেনা, 5,000 নৌ এবং 3,500 বিমান বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে। এবং শারদীয় দুর্গাপূজায় আমরা খুবই। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। কিছুক্ষণ পর সিলেটে পৌঁছাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কাল যোগ দেবেন নির্বাচনী জনসভায়। এই মুহূর্তে সিলেটে ওসমানী বিমানবন্দরে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরামুল, আমি এই মুহূর্তে আছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। এই বিমানবন্দরে 8:15টার সময় বিজি 227 ফ্লাইটে করে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সিলেটে এসে নামবেন এবং এখানে এসে নামার পরেই কিছু তিনি হযরত শাহজালাল শাহ পরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন। তিনি তার পারিবারিক একটি অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সবকিছু মিলে এইবার তারেক রহমান যে আসছে, এটি হচ্ছে কি তারেক রহমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয়বারের মতো আসা। যদিও এই 25 ডিসেম্বর তাকে বহনকারী লন্ডন থেকে সরাসরি যে ফ্লাইটটি এসেছিল সেই ফ্লাইটে তিনি ছিলেন, কিন্তু তিনি এয়ারপোর্টে নামেননি এবং আজকে তিনি এয়ারপোর্টে নামবেন এবং তাকে গ্রহণ করার জন্য অভ্যর্থনা জানাতে বিএনপির ইতিমধ্যে শীর্ষ পর্যায়ে নেতারা এবং যারা প্রার্থী আছে তারা এসে বিমানবন্দরে ইতিমধ্যে অবস্থান নিয়েছে। আমরা দেখতে পেয়েছি এই যে যেই গেটটি দেখা যাচ্ছে, এই গেট দিয়ে বিএনপি চেয়ারপারসন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেরিয়ে আসবেন এবং তিনি আগামীকাল 11টার সময়, সকাল 11টার সময় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন এবং সেখানে শুরু করবেন এবং চেয়ারম্যান হিসেবে, বিএনপির চেয়ারম্যান হিসেবে সেই জনসভায় তিনি এই প্রথমবারের মতন বক্তব্য দিবেন। এর আগে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন, কিন্তু চেয়ারম্যান হওয়ার পরও জনসভায় এটি প্রথম বক্তব্য এবং এখান থেকে ঢাকার 12টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। তার পথিমধ্যে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী সহ বিভিন্ন জায়গায় 60টি জনসভায় বক্তব্য রাখবেন, এমনটি আমরা দলীয় সূত্রে জানতে পেরেছি। মোটামুটি এই ছিল 8:15টার ফ্লাইটে যে তার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটে আসবেন তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।
রাজনীতির দ্বিতীয় ইনিংসে তারেক রহমান নির্বাসিত জীবনে দল পরিচালনা করেছেন দক্ষ হাতে। এবার দলের হাল ধরেই পাড়ি দেবেন নির্বাচনী বৈতরণী। বিশ্লেষকদের মতে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ভাবমূর্তির ইতিবাচক প্রভাব পড়বে ভোটের মাঠে। দীর্ঘমেয়াদে এর ফলাফল পেতে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের পরামর্শ তাদের। হাসান ওয়ালির প্রতিবেদন। সময়ের প্রয়োজন কিংবা জন আকাঙ্ক্ষায় দায়িত্ববোধ, বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া আর মা বেগম খালেদা জিয়ার দীর্ঘ ত্যাগ তিতিক্ষায় পরিণত বিএনপির নেতৃত্বে তারেক রহমান। যাত্রাটা সহজ ছিল না। তৃণমূল পর্যায় থেকে তার রাজনীতির হাতে খড়ি। বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব, সিনিয়র ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে নতুন বাস্তবতায় দলের হাল ধরেছেন তারেক রহমান। প্রথমবারের মতো নির্বাচনে লড়ছেন তিনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নির্বাচনী বৈতরণী পাড়ি দিতে খালেদা জিয়ার শূন্যতা পূরণে কতটা বেগ পেতে হবে তারেক রহমানকে? খালেদা জিয়ার আপোষহীন চরিত্র ধারণ করলেই তারেক রহমান নেতৃত্বে সফল হবেন বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য। তার মতে দেশপ্রেম নিয়ে এগিয়ে গেলে বাবা মাকে অতিক্রম করতে পারেন তারেক রহমান। বেগম জিয়ার আর যে আপোষহীন, তার যে নেতৃত্ব, নিশ্চয়ই কিছু কিছু তারেক রহমান ইনহেরিট করেছেন। কমিটমেন্ট, দেশপ্রেম, এটা যদি থাকে তাহলে নিশ্চয়ই তিনি রাজনীতিতে সফল হবেন। এমনও তো হতে পারে যে তারেক রহমান তার মাকে অতিক্রম করে যেতে পারেন। প্রথম নির্বাচন হলেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তারেক রহমানের নতুন নয় বলে মত রাজনৈতিক বিশ্লেষক সোহরাব হাসানের। তার মতে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ভাবমূর্তির ইতিবাচক প্রভাব পড়বে ভোটের মাঠে। তবে তরুণদের আস্থায় আনা এবং দলীয় শৃঙ্খলা ফেরানো চ্যালেঞ্জ হবে বিএনপির। দীর্ঘদিন ধরেই দলের দায়িত্ব পালন করে আসছিলেন, সুতরাং তার কাছে অভিজ্ঞতাটা বড় নয়, অভিজ্ঞতাটা নতুন নয়। তরুণ ভোটারদের কতটা আকৃষ্ট করতে পারে, বড় চ্যালেঞ্জ হচ্ছে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা করা। খালেদা জিয়ার মৃত্যুতে পুরো বাংলাদেশ তার পিছনে দাঁড়িয়েছিল। এই ভাবাবেগ, এই আবেগ নতুন নেতৃত্ব যদি কাজে লাগাতে পারে তাহলে অধিক সংখ্যক ভোটারদের তারা আকৃষ্ট করতে পারবে। আনুষ্ঠানিক প্রচার প্রচারণায় সারা দেশ চষে বেড়াবেন তারেক রহমান। ফ্যামিলি কার্ড সহ নানা ইশতেহার নিয়ে জনতার দুয়ারে যাবেন তিনি। বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন উন্নত দেশে গণতন্ত্র পর্যবেক্ষণ করা তারেক রহমানের হাত ধরে বাংলাদেশেও ফিরবে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ঢাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও 10 দলীয় জোটের শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান। মিরপুরে বৃহস্পতিবার দুপুরে জনসভায় অংশ নেবেন তিনি। এরপর নির্বাচনী প্রচারণার সফরে যাবেন উত্তরবঙ্গে। রাজধানী থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুরে মিরপুরে এক জনসভায় অংশ নেবেন তিনি। এরপর উত্তরাঞ্চল থেকে শুরু করবেন ঢাকার বাইরের নির্বাচনী সফর। 23 জানুয়ারি সকালে পঞ্চগড় এবং দুপুরে দিনাজপুরের গোর-এ শহীদ ঈদগাহ মাঠে জনসমাবেশে যোগ দেবেন জামায়াত আমির। এরপর পর্যায়ক্রমে ঠাকুরগাঁও, রংপুর ও গাইবান্ধায় নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তিনি। ওয়ার্ড, পাড়ায়, মহল্লায় আমরা একটি নতুন ধরনের মাত্রা দেখতে পাচ্ছি, জনশক্তিদের মাঝে উচ্ছ্বাস, আনন্দ, উদ্দীপনা। তিনি আমাদের ঠাকুরগাঁয়ে কি বার্তা দিয়ে যাবে এটা আমরা উপভোগ করার জন্য ইনশাল্লাহ আমরা আগে ভাগে সকাল 10টায় রওনা দিব ইনশাআল্লাহ। আমরা আশা করি সবার অংশগ্রহণে জনসভাটি সফল হবে ইনশাআল্লাহ। আমরা আভ্যন্তরীণভাবে, সাংগঠনিকভাবে আমরা যথেষ্ট বিভিন্ন লেয়ারে আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি এবং প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। 24 জানুয়ারি জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন ডাক্তার শফিকুর রহমান। এরপর সকাল 10টায় গাইবান্ধায় যোগ দেবেন পথসভায়। কর্মসূচি ঘিরে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের ব্যাপক প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। আমাদের সমর্থক যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন এবং আমাদের ভোটারদেরকে নিয়ে এখানে একটা বড় সমাবেশ হবে বলে আমরা আশা করছি। দলমত নির্বিশেষে পঞ্চগড় জেলাবাসী তারা যেন আমাদের এই জনসভায় অংশগ্রহণ করে নির্বাচনী প্রচারণার পাশাপাশি গণভোটে হ্যাঁ এর পক্ষেও গণসংযোগ করবেন জামায়াত আমির। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।
মব তৈরি করে জনমত প্রভাবিত করার দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জানান, ভয়হীন পরিবেশ চায় তার দল। ফ্যাসিবাদের মতো নির্বাচন ওলটপালটের চেষ্টা হলে তরুণ সমাজ তা মানবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে মিরপুরের হামলায় আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে একথা বলেন আমির। মঙ্গলবার সন্ধ্যায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনে মিরপুর পীরেরবাগে লিফলেট বিতরণের সময় জামায়াতের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। এতে আহত হয় বেশ কয়েকজন। জামাতের দাবি, সাংগঠনিক কাজ করার সময় নারী কর্মীদের উপর হামলা করেছে বিএনপির কর্মীরা। স্থানীয়রা বলছেন, জামাতের নারী কর্মীরা বাসাবাড়িতে গিয়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার সংগ্রহ করছিল। এতে বাধা দিলে হট্টগোল বাধে। পরে তা রূপ নেয় সংঘর্ষে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য তাৎক্ষণিকভাবে জামাতের এক নেতাকে দুঃখ প্রকাশ করতে দেখা যায়। ওনারা ভোটার কার্ড নাম্বার চায় এবং কি মোবাইল নাম্বার চায়। এখন আপনি এটাতে কি করবেন? আমরা মেসেজ পাঠাবো আপনাদেরকে। মানুষ ভুলের মাঝে, কেউ বলতে পারবে না যে আমার ভুল নাই। ভুল হয়ে গেছে, এটার জন্য আমরা দুঃখিত। বুধবার সকালে হামলার ঘটনায় মিরপুর এলাকায় বিক্ষোভ মিছিল করে জামাতের নেতাকর্মীরা। এ সময় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। দুপুরে আহত নেতাকর্মীদের দেখতে কল্যাণপুরে একটি হাসপাতালে যান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় আহতদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন তিনি। মহিলা জামাতের কর্মীদের উপর হামলার অভিযোগ করেন জামাতের আমির। বলেন, ফ্যাসিবাদী আমলের মতো ভোটের হিসেব ওলটপালট করার চেষ্টা হলে যুব সমাজ তা মেনে নেবে না। আমাদের মায়েদের গায়েও তারা হাত তুলেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। মব করে জনমত এখন প্রভাবিত করার দিন শেষ। সেই 15.5 বছরের কায়দায় আবার নির্বাচনী ময়দানকে উলট পালট করে দেওয়া হয়, তাহলে জাগ্রত যুব সমাজ কাউকে ক্ষমা করবে না। অবশ্যই সমতল মাঠ সবার জন্য দিতে হবে। হামলার সময় প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল অভিযোগ করে ভোটের মাঠে সবার জন্য সমান সুযোগ সৃষ্টিতে নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান শফিকুর রহমান। পরে আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের লোকদের। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রীয় মালিকানাধীন দুটি রেখে বাকি ব্যাংকগুলো একীকরণ করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসানিজ মনসুর। শুধু তাই নয়, দেশে 10 থেকে 15টি ব্যাংকই যথেষ্ট বলেও মনে করেন তিনি। মার্চের মধ্যে খেলাপি ঋণের পরিমাণ কমে 25% নামার আশা তার। সরকারের কাছে প্রপোজাল দিয়েছি যে দুটো রাষ্ট্রীয় ব্যাংক রেখে বাকিগুলো মার্চ করে দেন, সবগুলো ওটার সাথে। তো সরকার যা হয় ইউজুয়াল দেখছি করছে, কিছু সিগন্যাল দেয়, আবার একটু পিছিয়ে যায়। তো আমরা চেষ্টায় আছি যে এই সরকার আমল তো হবে না, পরবর্তী সরকারের সময় যদি এটাকে করা সম্ভব হয়। সন্ধ্যার সময় আরো থাকছে। গাজার শান্তি পরিষদে যোগ দিচ্ছেন নেতানিয়াহু। প্রশ্ন উঠেছে নিরপেক্ষতা নিয়ে। জাতিসংঘের চেয়ে বোর্ড অব পিসের কার্যকারিতা বেশি, দাবি ট্রাম্পের। 29তম বিসিএস এর ফল প্রকাশের 6 মাস পর ভুয়া মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে 6 জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়ার প্রমাণ পেয়েছে দুদক। বর্তমানে তারা উপসচিব থেকে শুরু করে পুলিশ সুপার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছে। দীর্ঘ 17 বছর পর ওই নিয়োগ প্রক্রিয়া অনুসন্ধান করে এমন গুরুতর অসঙ্গতি পেয়েছে সংস্থাটি। এই ঘটনায় পিএসসির সাবেক 12 সদস্য, সাবেক সচিব সহ সংশ্লিষ্ট 21 জনের বিরুদ্ধে মামলা করেছে। কোটায় নিয়োগের জন্য কেউ আবেদন করেননি, কিন্তু পরবর্তী সময়ে ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং দেখা গেছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে এই ধরনের কোনো নথি সরবরাহ করা যায় না যে তারা, এবং এটা 6 মাস পরে, ফলাফলের 6 মাস পরে তাদেরকে মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে বিবেচনা করা হয়েছে। দেশের বাইরের খবর। গাজায় যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হয়েও শান্তি পরিষদে যোগ দিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে পরিষদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে। তবে গাজার বোর্ড অব পিস জাতিসংঘের চেয়ে বেশি কার্যকর হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে হামাসের হাতে জিম্মি থাকা শেষ ইসরায়েলি নাগরিকের মরদেহের অবস্থান জানা গেছে বলে দাবি করেন তিনি। যুদ্ধবিরতির মধ্যেই গাজার দক্ষিণাঞ্চলে নতুন করে ফিলিস্তিনি পরিবার উচ্ছেদের নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। এর মধ্যেই চলমান সহিংসতায় একদিনে নিহত অন্তত 3 জন ফিলিস্তিনি।
খেলার খবর, সিদ্ধান্ত বদলে ভারত বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একদিনের আলটিমেটাম দিয়েছে আইসিসি। বুধবার অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে পূর্ণ সদস্য দেশগুলোর ভোটাভুটির পর এমন সিদ্ধান্ত নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিকেলে শুরু হওয়া বৈঠকে বাংলাদেশ থেকে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ছাড়াও অংশ নেয় আইসিসির পূর্ণ সদস্যভুক্ত দেশগুলোর ক্রিকেট বোর্ড কর্তারা। এছাড়া আইসিসি চেয়ারম্যান জয় শাহ সহ সহযোগী দেশগুলো থেকেও ছিলেন 2 সদস্য। 15 সদস্যের উপস্থিতিতে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু সরানোর দাবি নিয়ে আলোচনা করা হয়, কিন্তু ক্রিক ইনফোর দাবি এক পাকিস্তান ছাড়া কাউকেই পাশে পায়নি বাংলাদেশ। উন্মুক্ত ভোটাভুটিতে হেরে যায় বিসিবি। ভোটে বেশিরভাগ সদস্য রায় দেয় ভেন্যু পরিবর্তনের বিপক্ষে, অর্থাৎ বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। একদিনের মধ্যে সিদ্ধান্ত বদল না করলে গ্রুপ সিতে যুক্ত করা হবে বিকল্প দল। সেক্ষেত্রে এগিয়ে আছে ইউরোপিয়ান অঞ্চল থেকে বাছাই পর্ব পার করতে না পারা স্কটল্যান্ড।